অনিরুদ্ধর বন্ধুরা বাড়িতে আসলে সাথী বাণীকে বলে যে অনিরুদ্ধর বন্ধুদের কিছু খেতে দিতে। তখনই বাণী নিজের হাতে খাবার বানিয়ে এনে অনিরুদ্ধর বন্ধুদের খাবার দিলে তারা খুব খুশি হয় আর বলে যে ওর মতো একটি কাজের মেয়ে পেলে আমরাও আমাদের বাড়িতে রেখে দিতাম আন্টি। আসলে তখনই দেখা যায় যে বাণীকে জিজ্ঞাসা করতে যে বাণী, তোমার কি পরিস্থিতি কেউ আছে যে তোমার মতো রান্নাবান্না করতে পারে? তখনই অনিরুদ্ধ সেখানে আসে আর বলে, তোরা ভুল করছিস, এটা আমাদের বাড়ির কাজের লোক না, বাণী আমার স্ত্রী, আমি বাণীকে বিয়ে করেছি। কথাটা শুনেই সবাই অবাক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী অনিরুদ্ধকে বলে, বাবা আমি তোমাকে পেয়ে অনেক খুশি হয়েছি জানো, তুমি আমার সেই বাবা যাকে আমি ছোট থেকেই চেয়েছিলাম যে ঠিক তোমার মতোই আমার বাবা হবে যেন, কিন্তু দেখো সেই তুমিই আমার বাবা হয়ে গেলে। তখনই বাণী এইসব কিছু দেখে মনে মনে ভাবে যে আমি আমি সময় সময় মনে হয় যে বেইমান হয়ে যাচ্ছি, আমি মৌলি দিদিমণির সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি স্বার্থের জন্য। সময় সময় মনে হয় যে এটাই তাহলে সত্যি, কারণ তানিয়ার চোখের মুখে যে খুশিটা আমি দেখছি, যে মিস্টার চ্যাটার্জিকে দেখে যদি না পেতো তাহলে কতটা কষ্ট পেত। এজন্য কিছু কিছু সময় মনে হয় যে যা হয়েছে ভালো হয়েছে। আবার যখন মৌলি দিদিমণির কথা ভাবি তখন মনে হয় আমি তাদের সঙ্গে অন্যায় করেছি, কেউ আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু আর কিছু করার নেই, আমার মামামের খুশির জন্য আমাকে সব কিছু মেনে নিতে হবে। তখনই অনিরুদ্ধ তানিয়াকে কাতুকুতু দিলে তানিয়া হাসতে থাকে আর বলতে থাকে, বাবা এটা কি করছো? তখনই বাণী ওখানে এসে বাণীও ঠিক তাই করে। তখন অনিরুদ্ধ আর বাণীর মাঝখানে তানিয়া খুব খুশিতেই থাকে। এই তিনটাকে এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল যে ওরাই সব থেকে সুখী পরিবার। এরপরেই দেখা যায় অনিরুদ্ধ বলে, আচ্ছা প্রিন্সেস এতটা হেসো না, তাহলে শরীর খারাপ করবে, আবার এতটা হাসতে হবে না। তখনই দেখা যায় যে অন্য পিনাক্ষী খুব রেগে থাকে। পিনাক্ষী কিছুতেই মেনে নিতে পারছিল না এই সব কিছু। পিনাক্ষী খালি পায়চারি করছিল আর ভাবছিল এখন কি করব, অনিরুদ্ধ আমার মেয়ের সঙ্গে এত বড় অন্যায় করলো, আমি এটা মেনে নিতে পারছি না, ও এটা কেন করলো? আবার ওরা বউ ভাতেরও অনুষ্ঠান করছে, সব কিছুই করছে, আমি ওই পরিবারের সঙ্গে আর সম্পর্ক রাখতে চাই না, আমি সব সম্পর্ক ছিন্ন করতে চাই, আমি ওই পরিবারকে আর বিশ্বাস করি না, যে যারা আমার মেয়েকে কষ্ট দিয়েছে, আমার মেয়ের চোখে জল এনেছে, সেই পরিবারের কাউকে আমি ছাড়বো না, ওদের সঙ্গে আর কখনো কোনো দিনও কোনো সম্পর্ক আমার হবে না, আমি হতে দেব না, ওদের জন্য আমার মেয়ের চোখে জল চলে এসেছে। তখনই দেখায় আড়াল থেকে মৌলি এই সব কিছু দেখতে পায় আর বলে, বাবা আমার জন্য এত চিন্তা করছে। এরপরেই দেখা যায় যে ওখানে মৌলির মাও চলে আসে আর বলে, তুমি কি পাগল হয়ে গেল পিনাক্ষী, তুমি এমন করছো কেন, এমনটা করো না। তখনই পিনাক্ষী বলে, খাবারটা কে বানিয়েছে? তখনই দেখা যায় যে ঈশানী বলে, খাবারটা যারা কাজ করে তারাই তো বানিয়েছে। তখনই দেখা যায় যে পিনাক্ষী বলে, ওদেরকে ডাকো। তখনই পিনাক্ষী কাজের মেয়ে দুটোকে ডেকে এনে বলে, খাবার কে বানিয়েছে, কে দিয়েছে? তখনই ওরা বলে, খাবার আমরাই বানিয়েছি, আসলে তাড়াহুড়া করে খাবারটা বানিয়েছি তো এই জন্য হয়তো ভুল হয়ে গেছে। তখনই পিনাক্ষী বলে, তাড়াহুড়া করে কেন খাবার বানিয়েছো? আমি কি খাবার তাড়াহুড়া করে বানাতে বলেছি? কেন বানালে? তখনই দেখা যায় ওরা বলে যে আসলে উপরে তো বউ ভাতের অনুষ্ঠান ছিল, এই জন্য একটু তাড়াতাড়ি করতে গিয়েছিলাম। তখনই পিনাক্ষী আরও রেগে যায়, বলে, আমি এসব কিছু শুনতে চাচ্ছি না, ও বাড়ির বউ ভাত হোক আর যাই হোক, আমি এসব কিছু তো শুনতে চাচ্ছি না। আমার বাড়িতে কাজ করতে গেলে আমার মতো করে কাজ করতে হবে, আমি এটা করতে পারবো না, তোরা এখান থেকে যা, আমি ব্যবস্থা করছি, এরকম আর চলতে দেওয়া যাবে না। তখনই ঈশানী বলে, মীনাক্ষী তুমি পাগল হয়ে গেছো, তুমি এমন করছো কেন, তুমি এমন করো না। তখনই মীনাক্ষী বলে, ঈশানী তুমি জানো না আমার খুব রাগ হচ্ছে, প্রচণ্ড রাগ হচ্ছে, যারা আমার মেয়ের চোখে জল এনেছে তাদেরকে তো আমি ছাড়বো না। দেখে নিও, আমি আমার মেয়ের বিয়ে ওই অনিরুদ্ধর সঙ্গে চেয়েও বড় পরিবারে দেবো, অনেক বড় বিজনেসম্যানের সঙ্গে দেবো, আমি এই কথাও বলে আসলাম, আমি আমার মেয়ের বিয়েটা খুব তাড়াতাড়ি দেবো, আমার মেয়ের চোখের জল আমার সহ্য হচ্ছে না ঈশানী। তখন ঈশানী বলে, পাগল হয়ে গেছো, সব কিছু ঠিক হবে। তখনই মৌলি মনে মনে বলে যে বাবা মা আমার জন্য এতটা চিন্তা করছে। তখনই অন্যদিকে নয়নতারা আর বান্টি ঘরে মৌলির জন্যই অপেক্ষা করে। তখন মৌলি ওখানে আসে আর মৌলি এসে নয়নতারাকে বলে, গ্র্যান্ডমম আর চিন্তা করো না তো, এসব চিন্তা আর করতে হবে না, আমি আর ওই অনিরুদ্ধকে বিয়ে করতে চাই না, অনিরুদ্ধ তো বিয়ে হয়ে গেছে, বাবা বলেছে যে আমাকে অনেক ধনী পরিবারে বিয়ে দেবে, অনেক বড় বিজনেসম্যানের সঙ্গে বিয়ে দেবে, আমি তো এটাই চেয়েছি, অনিরুদ্ধর থেকেও ভালো একজনকে আমার জীবনসঙ্গী করে দেবে, আমি এটাই চাই। তখনই বান্টি বলে, হ্যাঁ হ্যাঁ তাহলে তো ভালোই হবে। তখনই নয়নতারা বলে,
আমাকে ভাবতে দাও, আমি এরকমটা চাইনি। আসলে কে মানে এইসব বিয়ের কথা? এই অনিরুদ্ধের বিয়েটা তো মানাই যায় না। কি হয়েছে, মন্দিরে সিঁদুর পরিয়ে দিয়েছে বলেই কি বিয়ে হয়ে গেছে? না না, এটা হতে পারে না। তখনই বান্টি বলে, হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে না, ম্যাডাম যা বলেছে সত্যই বলেছে। তখনই নয়নতারা মনে মনে বলে যে আমি এত বছর ধরে এই গেমটা খেলছি, এইটা আমি হেরে যেতে পারি না। আমার সাজানো গড়ি নষ্ট হয়ে যাবে সেটা আমি মানতে পারবো না। আমি এটা হাতছাড়া হতে দেবো না। আমি শুধু মৌলির বিয়েটা দিতে চেয়েছিলাম, কারণ আমার এই রয় ম্যানশনের সব কিছু আমার দরকার। আমি এইখানে রাজত্ব করতে চাই। আমি এটার ভাগাভাগি হতে দিতে পারবো না। মৌলির বিয়ে দিতে চাইছিলাম অনিরুদ্ধর সঙ্গে, যাতে সব কিছু মৌলি পায়, আর মৌলি পেলেই মৌলির সব কিছু আমি চালাতে পারবো। কিন্তু এভাবে আমার হাতছাড়া হয়ে যাবে সেটা আমি কিছুতেই মানতে পারবো না, আমি কিছুতেই হতে দেবো না। এরপরে নয়নতারা মৌলির কাছে গিয়ে বলে, মৌলি, আমি একটা কথা বলছি, আমার কথাটা কান খুলে শুনে রাখো। আমি বলছি যে অনিরুদ্ধ আর তোমার সঙ্গেই বিয়ে হবে, আমি তোমার সঙ্গেই অনিরুদ্ধকে বিয়ে দেবো। ওই বাণীকে তো এখানে আর রাখা যাবে না, বাণীকে এখান থেকে বের করতেই হবে। তখনই দেখা যায় যে বান্টি বলে, আসলে ম্যাডাম একটা কথা বলবো, কিছু মনে করবেন না। এখানে বাণীর কি দোষ ছিল? এখানে তো ওই লোকটারই দোষ ছিল। বিয়ে ওই এঙ্গেজমেন্টের দিন এসে যদি ওরকম ঝামেলা না পাকাতো তাহলে তো এত কিছু হতোই না। তখনই দেখা যায় নয়নতারা বলে, হ্যাঁ ঠিক বলেছিস বান্টি, এটাই সত্য কথা। ওই বিদ্যুৎ যদি সেদিন এখানে না আসতো তাহলে এত কিছু হতোই না। ওই বিদ্যুৎ জেল থেকে ছাড়া পেলো কী করে? আমরা তো কেউ ছাড়াইনি। আমি যদি একবার খোঁজ পাই যে বিদ্যুৎকে কে ছাড়ালো, তাকে আমি উচিত শিক্ষা দিয়ে দেবো। তখনই দেখা যায় যে মৌলি বলে ওঠে, গ্র্যান্ডমম, তুমি আমাকে বকবে না তো? আসলে সেদিন আমিই ছাড়িয়েছিলাম বিদ্যুৎকে, আমি আসলে বুঝতে পারিনি। গ্র্যান্ডমাম, আমাকে ক্ষমা করে দাও। তখনই দেখা যায় যে নয়নতারা রেগে বলে, এটা কি করলি তুই? এটা করতে পারলি মৌলি? এই বলে মৌলিকে কষে এক চড় মেরে দেয়। তখনই মৌলি বলে, গ্র্যান্ডমাম তুমি আমাকে মারলে, গ্র্যান্ডমাম তুমি আমাকে মারতে পারলে? তখনই নয়নতারা বললে যে আমি কিসের জন্য মারলাম তুমি বুঝতে পারছো না দিদিভাই? তুমি এটা কি করলে? এটা কেন করলে? তোমার জন্য সব কিছু শেষ হয়ে গেল। তুমি নিজে হাতে নিজের জীবনটা নষ্ট করে ফেললে। একমাত্র তোমার জন্যই তোমার জীবনটা এভাবে হয়ে গেল। আমি তো সব কিছু ঠিকই রেখেছিলাম। আমি অনিরুদ্ধর সঙ্গে তোমার বিয়েটা খুব তাড়াতাড়ি দিতে চেয়েছিলাম। তুমি মাঝখানে এরকমটা কেন করলে দিদিভাই? তখনই দেখা যায় মৌলি বলে, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও গ্র্যান্ডমাম। আমি বুঝতে পারিনি গ্র্যান্ডমাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বলে মৌলি খুব কান্না করতে শুরু করে দেয়। আর তখনই নয়নতারা বলে, একদম কান্নাকাটি করবে না। তুমি কান্নাকাটি কেন করছো? যখন এটা করেছিলে আমাকে জিজ্ঞাসা করে করেছিলে? তুমি এই ডিসিশনটা কিভাবে নিতে পারলে? আমাকে না জানিয়ে তুমি এত বড় কাজটা কি করে করতে পারলে দিদিভাই? আমি তোমার কাছ থেকে এরকমটা আশা করিনি যে তুমি এরকমটা কাজ করবে। তখনই মৌলি বলে, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার একটুও ভালোবাসো না। আমি তো বলছি আমার অন্যায় হয়ে গেছে, আমি তোমাকে না জানিয়ে এই কাজটা করে একদম বড় ভুল করে ফেলেছি গ্র্যান্ডমাম। তাই বলে তুমি আমাকে মারবে? তুমি আমাকে ভালোবাসো না। আমি আর এখানে থাকবো না গ্র্যান্ডমাম। তখনই দেখা যায় বান্টিও কান্না করতে থাকে আর বলতে থাকে, ম্যাডাম আমার খুব কষ্ট হচ্ছে, মৌলি দিদির কান্না দেখে আমারও চোখে জল চলে যাচ্ছে। আপনি ক্ষমা করে দেন না মৌলি দিদিকে। মৌলি দিদিকে আর কথা শোনাবেন না ম্যাডাম। তখনই নয়নতারা বলে, হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, আর কান্নাকাটির প্রয়োজন নেই। আমি কি করব কিছুই মাথাতে আসছে না। আসলে সব কিছু শেষ করে ফেললো দিদিভাই। কিছু না জেনে বুঝে এরকমটা কে বলেছিল বলতে? এই খেলাটা আমি অনেক বছর থেকেই খেলছি। এই খেলাটার সব কিছু আমার চোখের ইশারাতেই হচ্ছে। সেখানে মৌলি দিদিভাই এটা কি করলো? এটা তো আমি মানতেই পারছি না। তখনই বান্টি বলে, ম্যাডাম যা হয়েছে হয়েছে, এবার নতুন করে খেলা যাক, কিন্তু এরকমটা আর করবে না। আপনি একটু বুঝান না, মৌলি দিদি তো অনেক কান্নাকুটি করছে। তখনই নয়নতারা মৌলির কাছে গিয়ে বলে, সোনা বাচ্চা আর কান্নাকাটি করে না, অনেক কেঁদেছো, আর কান্নাকাটি করে না, শরীর অসুস্থ হয়ে যাবে তো। আর যা হয়েছে হয়েছে। আসলে আমি তোমাকে খুব ভালোবাসি তো, তাই আমি তোমাকে মারলাম। আসলে রাগটা আমি ধরে রাখতে পারিনি, এই জন্যই তো তোমাকে চড় মারতে বাধ্য হলাম। দিদিভাই কষ্ট পেও না, আসলে তোমার জন্যই তো এই সব কিছু করছি। এই যা কিছু করছি সব কিছুই তো তোমার জন্য বলো। তখনই মৌলি বলে, হ্যাঁ গ্র্যান্ডমম, কিন্তু আমার তো খুব কষ্ট হচ্ছে, তুমি আমাকে আজ থাপ্পড় মারলে। এরপরে অন্যদিকে দেখা যায় যে পিনাক্ষী ঈশানীকে বলে যে আজকে বাড়ির সবাইকে এখানে ডাকা হোক। তখনই দেখা যায় ঈশানী বলে, পিনাক্ষী তুমি পাগল হয়ে গেছো, তুমি এরকম কেন করছো? আমি কিছুই তো বুঝতে পারছি না। যা হয়েছে ভুলে যাও না, সেটা নিয়ে পড়ে আছো কেন? এইসব কিছু নিয়ে আর পড়ে থেকো না, এসব নিয়ে আর কথা বাড়িও না পিনাক্ষী, তুমি এসব কিছু ভুলে যাও। তখনই পিনাক্ষী বলে, এটা ভুলে যাওয়ার মতো না, যারা আমার মেয়ের চোখে জল নিয়ে এসেছে তাদের তো আমি কিছুতেই ক্ষমা করব না। আমি এই জন্যই এই সব কিছু ভাগাভাগি করতে চাই। তখনই দেখা যায় বাড়িতে যারা যারা
কাজ করে সবাইকে ডেকে নিয়ে এসে ভাগাভাগি করে নেয় যে কি যারা যারা উপরে করবে নিচে করতে পারবে না, আর যারা নিচে কাজ করবে তারা উপরে কাজ করতে পারবে না, এই বলে ভাগ করে দেয়। তখনই ঈশানী বলে, পিনাক্ষী তুমি পাগল হয়ে গেছো, তুমি তো জানো যে সাথীর কী অবস্থা, সাথী দিয়ে সব কিছু পারবে না। তখনই দেখা যায় পিনাক্ষী বলে, আমি এত কিছু দেখতে চাই না, তাহলে এই যারা কাজ করে সবাইকে উপরে পাঠিয়ে দেওয়া হোক, আমি নতুন কাজের লোক নিয়ে নেব। এরপরে এই যখন সাথীর কাছে এসে ওরা বলে, তখন সাথীও রেগে গিয়ে বলে, আমার কাউকেই দরকার নেই, সবাই এখান থেকে চলে যাও। এরপরে যখনই ওরা চলে যায় তখনই দেখা যায় অনিরুদ্ধর বন্ধুরা চলে আসে আর সাথীকে বলে, আন্টি ভালো আছেন, আমাদেরকে চিনতে পারছেন? তখনই দেখা যায় সাথী কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, হ্যাঁ হ্যাঁ, তোমাদের চিনতে পারবো না, তোমরা তো অনিরুদ্ধর বন্ধু, অনেকবার এসেছো আমাদের বাড়িতে, তোমাকে চিনতে পারবো না তা কি কখনো হয়? তোমরা তো বিদেশে ছিলে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধর বন্ধু বলে, হ্যাঁ আমরা বিদেশে ছিলাম, আমরা আসলাম, এসে ভাবলাম অনিরুদ্ধের সঙ্গে দেখা করি, কারণ ওর সঙ্গে অনেক দিন হয়ে গেছে আন্টির যোগাযোগ হয় না, এই জন্যই চলে আসলাম। আসলে বন্ধুর সঙ্গে দেখা না হলে বুঝতেই তো পারছেন, কিন্তু ও কোথায় আন্টি, ওকে একটু ডেকে দেওয়া যাবে? তখনই সাথী বলে, আসলে ও তো এখানে থাকে না, আমি ফোন দিচ্ছি ওকে। তখনই অনিরুদ্ধকে ফোন করে বলে যে তোমার বন্ধুরা এসেছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। তখন ওপার থেকে অনিরুদ্ধ বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি। এরপরে দেখা যায় ফোনটা রেখে দিয়ে সাথী মনে মনে ভাবে যে যারা কাজ করতো তাদেরকে তো চলে যেতে বললাম, এখন ওদের তো জলখাবারের কিছু ব্যবস্থা করতে হবে, কিন্তু আমি তো পারবো না, কি করা যাবে এখন? এরপর এই সাথী মনে মনে ভাবে, তাহলে বাণীকে ফোন করি। এরপর এই সাথী বাণীকে ফোন করে বলে যে এখনই এখানে চলে এসো, কারণ তোমাকে দরকার, অনিরুদ্ধের বন্ধুরা এসেছে, তাদেরকে জলখাবারের ব্যবস্থা করতে হবে। এরপরেই দেখা যায় ফোনটা রেখে দেয়। তখন সাথী অনিরুদ্ধদের বন্ধুদের বলে যে আচ্ছা তোমরা এসেছো, খুব খুশি হয়েছি। তখনই অনিরুদ্ধের বন্ধু বলে যে আন্টি, অনিরুদ্ধ বিয়ে করবে না? অনেক তো হলো, এবার তো একটা বিয়ে দিয়ে দেন ছেলেকে। তখনই কথাটা শুনে চমকে যায় সাথী। এরপরে বাণী সেখানে চলে আসে আর সবার জন্য খাবার বানিয়ে নিয়ে আসে, আর তারা খাবার খেয়ে বলে, এই খাবারটা তো অনেক সুস্বাদু, এত সুন্দর খাবার তুমি বানিয়েছো বাণী? তখনই বাণী বলে, হ্যাঁ আমি বানিয়েছি। তখনই দেখা যায় সাথী বলে, কি বানিয়েছো বাণী? তখনই বাণী বলে, এটা হলো কমলার হালুয়া, এটা খুব সুস্বাদু খেতে। তখনই অনিরুদ্ধের বন্ধুরা বলে, আচ্ছা বাণী তুমি এত সুন্দর রান্না করতে পারো, আসলে তোমার রান্না করা খাবারটা খেয়ে অনেক ভালো লাগলো। একটা কথা বলি বাণী, তোমার মতো আমরা যদি একটা কাজের লোক পেতাম তাহলে অনেক ভালো হতো। আসলে আমরা এইসব খাবার খেয়ে খেয়ে অনেক বোর হয়ে গেছি, এরকম সুস্বাদু খাবার পেলে অনেক ভালো হতো। কথাটা শুনে সাথী খুব রেগে যায়, কিন্তু কিছুই বলে না। এরপর বাণী খুব কষ্ট পেয়ে যায়, বাণীর চোখে জল চলে আসে, বাণী কিচ্ছু বলতে পারে না, বাণী চুপ করে ওখান থেকে চলে যায়। আর সেখানে তখনই অনিরুদ্ধ তানিয়াকে নিয়ে চলে আসে আর ওর বন্ধুদেরকে বলে যে তোরা ভুল করছিস, বাণী এবারে কাজের লোক নয়। তখনই অনিরুদ্ধের বন্ধু বলে, কি বলছিস অনিরুদ্ধ, তাহলে ও কি, আমরা তাহলে ভুল কিছু বললাম? তখনই অনিরুদ্ধ বলে, আসলে বাণী আমার স্ত্রী, আমার মেয়ের মা, তাই ও এই বাড়িতে কাজের লোক না। কথাটা শুনে সবাই চমকে যায় যে অনিরুদ্ধ এটা কী বলছে। তখনই দেখা যায় অনিরুদ্ধর বান্ধবী বলে, অনিরুদ্ধ তুই এটা কী বলছিস, আসলে আমাদের ভুল হয়ে গেছে রে, তুই একটু ক্ষমা চেয়ে নিস না আমার হয়ে, আসলে আমরা বুঝতে পারিনি যে ও তোর স্ত্রী, তুই তো বলিস নি যে তুই কখনো যে তুই বিয়ে করেছিস, এই জন্য কথাটা বলে ফেললাম রে, কিছু মনে করিস না অনিরুদ্ধ। তখনই অনিরুদ্ধ বলে, আসলে ভুল করে ফেলেছিস, এজন্য কিছু মনে করার মতো কিছুই নেই, আর দ্বিতীয়বার না বললেই হবে, কারণ তোরা তো জানতি নে, এজন্যই জানার পরে তো আর বলিসনি, আমি কিছু মনে করিনি। তখনই দেখা যায় সাথী বলে, আচ্ছা ঠিক আছে অনিরুদ্ধ তোমরা কথা বলো, আমি এখন এখান থেকে আসছি, পরে এসে তোমাদের সঙ্গে কথা বলি। তখনই দেখা যায় সাথী ওখান থেকে চলে যায়। আর তখনই বাণী চা দিতে আসলে বাণীর কাছে ক্ষমা চায় অনিরুদ্ধর বন্ধুরা, বলে যে বাণী ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও। তখনই বাণী বলে, আমি কিছু মনে করিনি, আসলে আমি যেরকম সেরকমই তো আপনারা ভাববেন। তখনই অনিরুদ্ধর বন্ধু বলে, না বাণী আসলে আমরা তো জানতাম না যে অনিরুদ্ধ বিয়ে করেছে, এই জন্য কথাগুলো বললাম। এরপর বাণী চলে গেলে অনিরুদ্ধর বান্ধবী বলে, আমরা সত্যি বুঝতে পারিনি রে যে এরকম মেয়েকে তুই বিয়ে করবি, আমাদের স্ট্যাটাসে তো পড়ে না, এই জন্য ভাবতে পারিনি যে ও তোর স্ত্রী, আসলে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, আচ্ছা হয়েছে, একটা কথা কি জানিস, মানুষদের সব কিছু দেখে বিচার করা যায় না, বাণীর মতো মেয়ে হয় না, বাণী অনেক ভদ্র, অনেক অনেক। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।